ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা বিহারে স্টেট দিয়েছিলেন তাদের জন্য অত্যন্ত সুখবর, এবং ভবিষ্যতেও যারা বিহারে স্টেট বা শিক্ষকতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত একটা সুখবর। পাটনা হাইকোর্টের তরফ থেকে একটা জাজমেন্ট এসেছে রিজার্ভেশনের ওপর, যেটা এই টিআরই 4 এবং টিআরই 5কে হিউজ পরিমাণে ইম্প্যাক্ট করবে, এবং বিশেষ করে সিটের ক্ষেত্রে কি হয়েছে খুব সহজ সরলভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এবং এই যে এই টপিকটা যেটা আমি বলছি, যে ইনফরমেশনগুলো আমি আজকে শেয়ার করব, সেগুলো থেকে কিন্তু টিআরই 4 এবং টিআরই 5-এ কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, এবং যেটা জিএস সেকশন, বিশেষ করে জেনারেল স্টাডি বা সামান্য জ্ঞানের সেকশন, সেইখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় বা এই ধরনের বিষয়গুলো কিন্তু থেকে কোশ্চেন আসে। যেরকম আমি গতকাল শেয়ার করেছিলাম যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধন হলো, সেইখান থেকেও কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তো এই যে খুব পপুলার টপিক যেগুলো রিসেন্ট উঠে আসছে এবং গভর্নমেন্ট যেখানে ইনভলভ, তো সেই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা 99% চান্স রয়েছে। তো ইনফরমেশনগুলো নিশ্চয়ই তোমরা খাতায় দরকার পড়লে টুকে নেবে, এবং আমি বলবো যে এই যে স্ক্রিনশট একটা পরবর্তীতে নিয়ে নেবে। আমি আগে একবার বুঝিয়ে দিই, এবং সেই সঙ্গে যে কি হয়েছে এইটা টিআরই 4 এবং টিআরই 5-এর ক্ষেত্রে আমাদের সিট শেয়ারিংয়ের ক্ষেত্রে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে। তো আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যেতে পারো যে কোনো আপডেটের জন্য। আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। যে কি, পাটনা হাইকোর্ট গতকাল কিন্তু একটা জাজমেন্ট দিয়েছে রিজার্ভেশনের ওপর। ঠিক আছে, এবার এই রিজার্ভেশনের কি জাজমেন্ট দিয়েছে সেগুলো যাচ্ছি, তার আগে বলে নিই যে লাস্ট ইয়ার বিহার গভর্নমেন্টের যে রিজার্ভেশন পলিসি ছিল, সেটা হচ্ছে 50% এর নিচে, কিন্তু সেইটাকে বাড়িয়ে করা হয়েছিল 65% 2023-এ। ঠিক আছে, কি কেন করা হয়েছিল না, তার বেসিসে কাস্ট সার্ভে করা হয়েছিল একটা, তার বেসিসে কিন্তু এই রিজার্ভেশনটা চালু করা হয়েছিল। সেই কাস্ট সার্ভেতে কি ইনফরমেশন উঠে আসছে সেটা বলছি, তার আগে বলে নি। দেখো, 65% হচ্ছে এসসি, এসটি, ওবিসি প্লাস ইডাব্লিউএস 10%, মানে 75% হচ্ছে রিজার্ভ। তাহলে থাকলো কত পরে? 25%। 25% হচ্ছে জেনারেলদের জন্য ছিল, অর্থাৎ আদার স্টেট এই 25% সিটের মধ্যে কিন্তু লড়াই করত। এইবার সেইটা যখন 65 থেকে 50-তে চলে আসছে, প্লাস ইডাব্লিউএস এর 10%, তাহলে হচ্ছে 60% হয়ে গেল হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, আর 40% হয়ে গেল কিন্তু জেনারেলদের জন্য। তাহলে এই যে 15%-এর একটা সিটের যে ইনক্রিজ হলো জেনারেলদের জন্য, এইটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট ফেলবে। 15% মানে 40% সিটে তুমি লড়াই করবে, যেটা আগে ছিল 25%, মানে 25% থেকে সেটা বেড়ে হয়ে গেল 40%। এইবার তোমরা জানো যে বিহার সরকার যে 5 লক্ষ ভ্যাকান্সি নেবে, তার মধ্যে 2,17,000 কিন্তু টিচিং প্রফেশনে নেবে। তাহলে 2,17,000 যদি টিচার নেয়, তাহলে তার যদি 40% বের করো, কম করে 85,000 প্লাস ভ্যাকান্সি, মানে এই 2 লক্ষ টিচার কিন্তু এই 1 বছরের মধ্যে নিয়োগ হবে। তাহলে বোঝা যাচ্ছে কি হিউজ পরিমাণে টিচার লাগবে। এবং এইখানেই হচ্ছে ডোমিসাইল পলিসি লাগু হবে না। আমি সার্ভেটা দেখিয়ে বলে দিচ্ছি যে কেন ডোমিসাইল করলে টিচার খুঁজে পাবে না বিহারে। তাহলে এই যে এত পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে, আমাদের দিদি তো মনে হয় যতদিন ধরে ক্ষমতায় এসছেন সব মিলিয়েও বোধহয় এত টিচার নিয়োগ করেনি, যেটা বিহার সরকার 1 বছরের মধ্যে করতে যাচ্ছে। তো এই যে হিউজ পরিমাণ যে শিক্ষক নিয়োগ হচ্ছে, সেইখানে আমি মনে করি যে অবশ্যই বাংলা থেকে প্রচুর পরিমাণে যাও, যেহেতু বাংলার পলিসিটাই হচ্ছে এখন সমস্ত সিভিক টিচার, সিভিক ভলেন্টিয়ার এসব পলিসি নিচ্ছে। গভর্নমেন্ট কিন্তু পার্মানেন্ট জব দেওয়ার পক্ষে নয়। তো সেই জায়গায় ওইখানে যেহেতু গুড স্যালারি, সরকারি জব, এবং ওইখানকার ডিএও বেশি, তো আমি বলবো যে এই যে 85,000 যে ভ্যাকান্সি, যার মধ্যে অন্তত 40-50,000 বাঙালি থাকাই উচিত। কেন না, দেখো, বাংলাতেও কিন্তু প্রচুর বিহারের লোক এসে চাকরি করে। প্রতিটা ব্যাংকে বলো তুমি, বিভিন্ন
আরও অনেক সেক্টর আছে, তুমি দেখবে যে প্রচুর বিহার থেকে এসে কিন্তু এখানে চাকরি করে। কলকাতায় যারা থাকো দেখবে, যারা ক্যাব চালায় থেকে শুরু করে, ছোট শপ থেকে শুরু করে, তুমি রেল স্টেশনে দেখবে সমস্ত জায়গায় কিন্তু তারা কিন্তু এসে জব করছে। তো আমরা ভারতবর্ষের নাগরিক, যেখানে খুশি গিয়ে আমরা জব করতে পারি। তো সেইটা আমার মনে হয় না এইটাকে জাতি বিদ্বেষ বা বর্ণ বিদ্বেষ এই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত, বা বাঙালি বিহারির দ্বন্দ্বে নিয়ে যাওয়া উচিত। প্রত্যেকেই ভারতীয়, তো সেই দৃষ্টিভঙ্গিতেই দেখা উচিত। তো আমি চাইবো, যেহেতু মানে বেঙ্গলে হচ্ছে না, তো যারা একটু ভালো ছাত্র, কারণ বিহারে 2 লক্ষ টিচার নিয়োগ হয়ে গিয়েছে অলরেডি, তো সেইখানে কিন্তু ওইখানকার যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু সবাই জব পেয়ে গেছে। তো এইবার কিন্তু যারা আদার স্টেট থেকে যাচ্ছে তাদের একটা কিন্তু হিউজ পরিমাণে চান্স রয়েছে, 85,000 ভ্যাকান্সির মধ্যে কিন্তু তারা লড়াই করবো। এই জন্য আমি বলবো ভিডিওটা শেয়ার করো প্রত্যেকের সঙ্গে, যারা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় বসে আছে। বসে না থেকে সেইখানে দেখো, একে তো ভাইবা নেই, শুধু পরীক্ষাটা দিলেই মানে যদি ঠিকঠাক কোয়ালিফাই করা যায় এবং ভালো নাম্বার নেওয়া যায় তাহলে চাকরি। তো সেইখানে ভাষাগত সমস্যা কিছুদিন থাকলেও কিন্তু সেটা মিটে যাবে। সেই জন্যই বলো, আমি সাধারণত ভিডিও শেয়ার করতে বলি না, কিন্তু আমি বলবো যে এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো, যারা স্টেট দেয়নি তারা যেন পরবর্তীকালে স্টেটটা এই সেপ্টেম্বর অক্টোবরে হয়তো ফর্ম ফিল আপ হবে, ডিসেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো স্টেটটা দিক এবং পরবর্তীতে টিআরই 5 কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারে। তো প্রত্যেকের সঙ্গে আমি বলবো শেয়ার করো এই ভিডিওটা, সকলকে বলবো যারা বিএড করে বসে আছে, ডিএলএড করে বসে আছে, প্রত্যেকের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো যে এত পরিমাণে শিক্ষক কিন্তু নিয়োগ হচ্ছে। এরপরে ঝাড়খণ্ডে হবে, ইউপিতে হবে, তো বিহারেই এত পরিমাণ হচ্ছে। তো সেক্ষেত্রে মানে আমি চাই যে অন্তত প্রত্যেকটা স্কুলে যেন 2-3টে করে বাঙালি থাকুক, তাহলে প্রত্যেকেরই কিন্তু সুবিধা। কারণ একা বাঙালি একটা স্কুলে গিয়ে খুব কোণঠাসা মনে হবে, কিন্তু প্রত্যেকটা স্কুলে যদি বিহারের স্কুলে 2-3টে করে বাঙালি থাকে তাহলে কিন্তু আপনার জব করতেও খুব ভালো লাগবে। তো হিংসার কিছু নেই এখানে, প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন, যার কোয়ালিটি আছে সে নিশ্চয়ই জব পাবে। তাহলে চলুন শুরু করা যাক। যে এই যে লাস্ট ইয়ার যে বিহার গভর্নমেন্ট যে রিজার্ভেশনে ইনক্রিজ করলো, সেটা করলো কেন? করলো কারণ হচ্ছে বিহার সরকার কিন্তু কাস্ট সার্ভে এইখানে করেছিল, কাস্ট সেন্সাস। জানো যে আমাদের প্রতি 10 বছর অন্তর সেন্সাস হয়, কিন্তু বিজেপি সরকার এই লাস্ট 2021-এ কিন্তু কোনো সেন্সাস করেনি। আমাদের লাস্ট সেন্সাস হয়েছে কিন্তু 2011 সালে। তাহলে এইটা বিরোধীরা বলছিল সেন্সাস কেন করা হচ্ছে না, সেন্সাস করা হোক, জনগণনা করা হোক, কোন কাস্টের কত লোক আছে সেগুলো এবং তাদের স্ট্যাটাস কি সেগুলো জানা হোক। এইখানে মনে রাখতে হবে, তখন কিন্তু নীতিশ কুমার আরজেডির সঙ্গে কিন্তু জোট সরকারে ছিল, আরজেডি মানে তেজস্বী যাদবের সঙ্গে। তখন নীতিশ কুমার কিন্তু বিজেপির বিরোধী। তো সেই সময় কিন্তু বিজেপি চাইছিল না যে কাস্ট সার্ভে হোক, কিন্তু বিরোধীরা দাবি করছিল যে কাস্ট সার্ভে করা হোক। এইখানে অনেকে বলবে যে মানে রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি রাজনীতির সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, বা রাজনীতির কথা, পলিটিক্সটা কিন্তু বুঝতেই হবে। রাজনৈতিক সচেতন না হলে রাজনীতি দ্বারা তুমি শাসিত হবে, শোষিত হবে, আর রাজনীতির সঙ্গে বলবে আমার কোনো সম্পর্ক নেই, কি উঠতাই না? এইটা কোনোদিন হতেই পারে না। আর শিক্ষিত সমাজ রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে রাখে বলেই কিন্তু আজকে ভারতবর্ষের রাজনীতির অবস্থা এই রকম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি অবস্থা, প্রত্যেকটা পরীক্ষা সেন্ট্রাল থেকে স্টেট থেকে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। তো কিছু বলার নেই, তার মধ্যেও আমাদের এগিয়ে যেতে হবে। তো এই যে পলিটিক্সটা, এইটা বুঝতে হবে, যে তাহলে বুঝতে পারবে যে পরবর্তীতে এই জাজমেন্টটা কি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই। কারণ ডেপুটি সিএম অলরেডি বলে দিয়েছে এর বিরুদ্ধে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যাবে, মানে বিহার সরকারের ডেপুটি সিএম যিনি আছেন। এইবার এখন হচ্ছে নীতিশ কুমার যেহেতু বিজেপির সঙ্গে জোট সরকার আছে এবং বিজেপি চায় না যে কাস্ট সেন্সাস হোক তাদের মানে ঘোষিত নীতির মধ্যে, কিন্তু তখন কিন্তু এই কাস্ট সার্ভেটা বিরোধী থাকার সময় কিন্তু নীতিশ কুমার করেছিলেন। এই কাস্ট সেন্সাসে কি উঠে আসছে, এখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা। প্রথমত, বিহারে ওবিসির সংখ্যা কত? ওবিসির সংখ্যা হচ্ছে 63.1%, 63.1%, অর্থাৎ প্রায় 64 মতন কিন্তু ওবিসি বিহারে রয়েছে। এসসির সংখ্যা কত? শিডিউল কাস্ট 19.17%, প্রায় 20%-এর মতন কিন্তু, মানে 100 জনের মধ্যে 20 জন হচ্ছে শিডিউল কাস্ট। শিডিউল ট্রাইব মানে এসটি কত রয়েছে? 1.7%, অর্থাৎ প্রায় 2%-এর মতন কিন্তু এসটি রয়েছে। এবং আনরিজার্ভ বা আবার কাস্টের মধ্যে রয়েছে কত? 15.5%, মানে 15.15,
অর্থাৎ ওই 16% মতন ধরে রাখো, তাহলে এই হচ্ছে কাস্ট সেন্সাস হচ্ছে 2023। অবশ্যই এটা নোটিফিকেশন হয়েছিল কিন্তু 2022-এ, মনে রাখতে হবে, কিন্তু সেন্সাসটা আলটিমেটলি আসে হচ্ছে 23-এ। তাহলে এই যে রেশিওটা বললাম এইটা বোঝা গেল। এই সেন্সাসে আরো উঠে আসছে, সেইটা হচ্ছে যে এই 34.13% ফ্যামিলির ইনকাম হচ্ছে মাত্র 6,000 টাকা নিচে, অর্থাৎ পার ডে তারা 200 টাকাও ইনকাম করে না। তাহলে তাদের সংসার কিভাবে চলে বুঝতেই পারছো। 34%, 1/3 পপুলেশন, মানে 3 জনের মধ্যে একজনের ইনকাম হচ্ছে, একটা ফ্যামিলির ইনকাম হচ্ছে 3টা ফ্যামিলির মধ্যে মাত্র 6,000 টাকা পার মান্থ বা তার কম। 29.61% হচ্ছে ইনকাম করে 10 থেকে 50,000 টাকা পার মান্থ, অর্থাৎ বিহারে 29% ফ্যামিলি রয়েছে যারা পার মান্থ 10,000 টাকা থেকে 50,000 টাকা ইনকাম করে, এবং মাত্র 4%, মানে 100টা পরিবারের মধ্যে 4টা পরিবার এরকম আছে যারা 50,000-এর উপর মান্থলি ইনকাম করে। তাহলে বোঝা গেল ইকোনমিক্যালি কেন বিহারকে ব্যাকওয়ার্ড বলা হয় এবং গরিব রাজ্য বলা হয়, একদম এখানে স্পষ্ট। সেইখানে আসি লিটারেসি রেট। দেখো আমাদের এখানে সর্বশিক্ষা অভিযান চলেছিল, মানে সাক্ষরতা অভিযান, যাতে লিটারেসি রেটটা বাড়ে। কিন্তু এই যে বিহারের লিটারেসি রেট হচ্ছে 79%, মানে ওটা 80%-এর মতন হচ্ছে শিক্ষিত। কিন্তু এই শিক্ষিতটা কিন্তু ওইভাবে ধরলে হবে না। এবার আসি, দেখো মাধ্যমিক পাস কতজন, 80% শিক্ষিত, অর্থাৎ যে নাম সই করতে পারে তাকেও শিক্ষিত হিসাবে ধরে নেওয়া হচ্ছে, যার মধ্যে মহিলার সংখ্যা কিন্তু আবার বেশি, ওমেনদের সংখ্যা কিন্তু বেশি। এইবার আসি যে মাধ্যমিক পাস কতজন। বিহারের যে 23-এর সার্ভে সেই অনুযায়ী হচ্ছে 100 জনের মধ্যে 14 জন হচ্ছে কিন্তু মাধ্যমিক পাস। বুঝে গেল, মাত্র 14 জন কিন্তু মাধ্যমিক পাস করছে। এইচএস পাস কত, তার থেকে কম হবে নিশ্চয়ই, 9.19%, মানে ওই 10%-এর মতন কিন্তু এইচএস পাস করছে। 14% হচ্ছে মাধ্যমিক, এইচএস হচ্ছে 9.19%, এবং গ্রাজুয়েশন মাত্র কত পার্সেন্ট, 6%। বুঝে গেল। এই এবং পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন, এমএ, এমএসসি, এমকম, এরা করছে 1%ও না, 0.82%। তাহলে বোঝা গেল লিটারেসি রেটের অবস্থাটা কি। মানে মাধ্যমিক মাত্র 14% ছেলে মেয়ে মাধ্যমিক পাস করছে, এইচএস পাস করছে হচ্ছে 9.19%, গ্রাজুয়েশন হচ্ছে 6.11, আর পিজি হচ্ছে 1%ও না, 0.82%। এইবার আসা যাক গভর্নমেন্ট জব। এইখানেই আমি বলছি যে তুমি এই লিটারেসি রেট দেখে বলো যে বিহারি স্কুলে শিক্ষক খুঁজে পাওয়া সম্ভব, মানে ভালো টিচার খুঁজে পাওয়া, মানে যারা ছিল তারা কিন্তু অলরেডি এর আগে যে নিয়োগ হয়েছে টিআরই 1 টিআরই 2-তে পেয়ে গেছে। এইবার যদি ডোমিসাইল চালু করে এই 2,17,000 টিচার খুঁজে পাবে। তারপরেও দেখবে রিজার্ভ ক্যাটাগরিতে প্রচুর সিট ফাঁকা পড়ে রয়েছে। এই মানে এতটা জেনারেলদের দিয়েও কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে সিট ফাঁকা থাকবে, অনেক সিট ফাঁকা ছিল বলেই কিন্তু ডোমিসাইল পলিসিটা তুলে দিয়েছে। অর্থাৎ ডোমিসাইল পলিসি কিন্তু এখানে লাগু হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর যদি করে তাহলে টিচারই খুঁজে পাবে না। তার প্রমাণেই তো 23 সালের ডেটা তোমরা দেখতেই পাচ্ছ যে বিহারের শিক্ষার অবস্থাটা কি। এইবার আসা যাক গভর্নমেন্ট জব। বিহারের 1.5% লোক হচ্ছে গভর্নমেন্ট জব করে, ঠিক আছে। 1.5 মানে ওই 20,49,370 জনের মতন হচ্ছে গভর্নমেন্ট জব করে, যার মধ্যে 6.41 লাখ, মানে ধরো ওই 6.5 লাখ হচ্ছে আপার কাস্ট। এইখানেই হচ্ছে আর্গুমেন্টটা, বিহার যেহেতু পিছিয়ে পড়া রাজ্য এবং শিক্ষা ব্যবস্থার এইরকম অবস্থা এবং ইনকামের যেহেতু এই অবস্থা, যার মধ্যে গরিবের মধ্যে এসসি এসটি ওবিসিদের সংখ্যাই বেশি, প্রায় এই যে 64% ওবিসি বললাম, তার মধ্যে 34% মানে অতি মানে পিছড়ে বর্গ, মানে মানে খুবই ব্যাকওয়ার্ডের মধ্যে আসে। তো সেক্ষেত্রে এই আর্গুমেন্টটাকে কাজে লাগিয়ে কিন্তু 2023 সালে এই সার্ভের উপর ভিত্তি করেই কিন্তু বিহার সরকার একটা অ্যাক্ট আনে, যেইটা রিজার্ভেশন অ্যাক্ট। সেইটাতে বলা হয় কি, এই 50% এসসি এসটি ওবিসিদের যে রিজার্ভেশন রয়েছে সেটা অন্তত 65% হওয়া উচিত। এইবার আসি 2023 সালের আগে রিজার্ভেশন কত ছিল। 2023 সালে মানে 65 হওয়ার আগে কত ছিল,
ওবিসিরা পেত হচ্ছে 30%, একদম ভালো করে দেখো, ওবিসিরা 30% প্লাস এই যে মহিলারা কিন্তু 3%, মানে ওবিসি মহিলারা আলাদা করে 3% সংরক্ষণ পেত। বোঝা গেল? তাহলে ওবিসি সংরক্ষণ পেত কত? 30%। কবে? 2023-এর আগে, বিফোর 2023 মহিলারা মানে ওবিসিরা সংরক্ষণ পাত 30%, সেইটা বিহার সরকার বাড়িয়ে কত করলো? 43%, যার মধ্যে ইনক্লুডিং এই 3% মহিলা রয়েছে। অর্থাৎ 40% হচ্ছে ওবিসিদের জন্য, 3% হচ্ছে মহিলাদের জন্য আলাদা ওবিসি। তাহলে এইটা কিন্তু বাড়ানো হলো প্রায় 10%-এর মতন। বোঝা গেল? এইবার আসি যে এসসিদের রিজার্ভেশন কত ছিল? 2023-এর আগে 16%, সেইটাকে বাড়িয়ে করা হলো 20%। এসটিদের রিজার্ভেশন ছিল কত? 1%, সেইটাকে বাড়িয়ে করা হলো হচ্ছে 2%। তাহলে এইখানে দাঁড়ালো হচ্ছে 65 এবং প্লাস 10 হচ্ছে 75% রিজার্ভেশন কিন্তু বর্তমানে ছিল। এবং গতকাল থেকে কিন্তু এই যে অ্যাক্টের মাধ্যমে রিজার্ভেশনটা দিয়েছিল, সেই অ্যাক্টটাই বাদ করে দিয়েছে, সেই আইনটাই হাইকোর্ট কিন্তু বাতিল বলে ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ তাহলে কিন্তু রিজার্ভেশন পলিসিটা আবার এই জায়গাটাই ফিরে আসলো, এই যে এই জায়গাটায়, এটাই নিয়ে গেছিল নীতিশ কুমার সরকার। কিন্তু পাটনা হাইকোর্ট বলল যে না, পুরনো যে রিজার্ভেশন সিস্টেম আছে সেখানেই আপনাকে ফিরে আসতে হবে, ওই যে আইন করা হয়েছিল ওইটা বাতিল। তাহলে এসসি বর্তমানে যে ওবিসিরা রিজার্ভেশন পাবে 30%, এসসিরা 16%, এসটিরা 1%, ওবিসি এবং ইডাব্লিউএস 10%। তাহলে এইখানে দাঁড়াচ্ছে 60% রিজার্ভেশন, বাকি 40% থাকলো হচ্ছে জেনারেলদের জন্য। আশা করি এই যে আমি বোঝালাম যে রিজার্ভেশনের কি পলিসি, কেন বিহার সরকার রিজার্ভেশন নিয়েছিল, পাটনা হাইকোর্ট কেন, হ্যাঁ এইটা এই ক্ষেত্রে কিন্তু একটা ইন্দিরা সুহানির একটা জাজমেন্ট হয়েছে কিন্তু 1996-এ, ঠিক আছে? 1996-এ কিন্তু সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে, যেটা হচ্ছে ইন্দিরা সুহানি কেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেইখানে হচ্ছে সুপ্রিম কোর্ট এই কথা বলে দিয়েছিল সংরক্ষণ কোনোভাবেই 50%-এর বেশি যাতে না যায়, ঠিক আছে? তো এইটা কিন্তু সুপ্রিম কোর্ট 1996 সালে একটা কিন্তু জাজমেন্ট, যেইটার উপর বেস করে কিন্তু পাটনা হাইকোর্ট এই জিনিসটাকে, এই যে বিহার সরকারের যে আর্গুমেন্টটা যে 65% সেটা কিন্তু বাতিল করলো। মানে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ভিত্তি করেই যে 1996 সালে ইন্দিরা সোহানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেস হয়েছিল, সেইখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রিজার্ভেশন কোনোভাবেই কিন্তু 50% ক্রস করবে না। সেই ইসের উপর ভিত্তি করেই কিন্তু এই যে বিহার সরকারের যে 65% রিজার্ভেশন বিল, এটা কিন্তু বাতিল বলে ঘোষণা করলো। অর্থাৎ কিন্তু এই পুরনো যে আইনটা রয়েছে, রিজার্ভেশন পলিসি রয়েছে, সেখানেই কিন্তু পাটনা হাইকোর্ট ফিরিয়ে দিল বিহার গভর্নমেন্টকে। বোঝা গেল একদম পরিষ্কার। এরপরেও কি কোনো কোশ্চেন থাকলো? নিশ্চয়ই যদি থাকে তাহলে করো কমেন্ট সেকশনে, আমি নিশ্চয়ই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে বলি যে এইখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এই যেমন লিটারেসি রেট কত, এইটা বিহারের লিটারেসি রেট তোমার আসতেই পারে, বা বিহারের যে জনসংখ্যার যে ওবিসির সংখ্যা কত, এই ধরনের, বা এই অ্যাক্ট থেকে কোশ্চেন আসতে পারে। তো এইগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো এইগুলো একটু খেয়াল রেখো, এবং আমি বলবো যে ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যুক্ত হয়ে থাকো। নেক্সট আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর একটা ক্লাস নিয়ে যাবো, কী কী ইনফরমেশনগুলো রয়েছে, এবং সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।